সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন কাজী ওয়াহিদুল আলম, এভিয়েশন বিশেষজ্ঞ ও সম্পাদক দা বাংলাদেশ মনিটর ইসলাম। জি ওয়াহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ শিরোনাম পাঠ করছি না, যে শিরোনাম পড়া যায় না, দেখা যায় না। যা ঘটেছে আপনারা সবাই জানেন। এই মধ্যেই আমরা ওয়াহিদ ভাইয়ের কাছ থেকে শুনবো কীভাবে ঘটলো, কেন ঘটলো এই ঘটনাটি। তবে আহাজারি চারদিকে, মানুষের কান্না থামছে না, বাংলাদেশ জুড়েই কান্না, আর এই কান্নার জন্য শেষ নেই। আমরা কাউকে দায়ীও করতে পারছি না। কে দায়ী এর জন্য? এই মৃত্যুর দায় কে নেবে? বার্ন ইউনিট থেকে যেসব খবরাখবর আসছে তাতে কিন্তু মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। ইতিমধ্যেই 22 জনে পৌঁছেছে বলে খবর, যদিও নিশ্চিত হওয়া গেছে 20 জন। তারপরে এই অবস্থা। কিন্তু কিভাবে এই বিমান দুর্ঘটনা ঘটলো আমরা শুনি ওয়াহিদ ভাইয়ের কাছ থেকে। আপনি কিভাবে দেখেছেন? না, এটা যে দুর্ঘটনাটা তো বলাই যায় দুর্ঘটনা, এবং এই ধরনের ঘটনার জন্য কেউই আগে থেকে প্রস্তুত থাকে না। এবং যে বৈমানিক এই প্লেনটা চালাচ্ছিল তার এটা সলো ফ্লাইট ছিল। এই ফ্লাইটটা সে কোয়ালিফাই করতে পারলেই সে এই এয়ারক্রাফটের জন্য সে রেটেড হতে পারতো, এবং সেটা লাস্ট মোমেন্টে এসে মানে বা অথবা আমরা যদি বলি তার শুরুতেই এসে এই ধরনের একটা হোঁচট খেয়েছেন। এবং হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট পাইলট, এবং বৈমানিক হিসাবে তার অত্যন্ত সুনাম ছিল। তারপরেও তিনি এটাকে রক্ষা করতে পারেননি, এবং উনি চেষ্টা করেছেন যে ক্যাজুয়ালিটি যত কম হয়েছে, আমরা যতটুকু জেনেছি ক্যাজুয়ালিটি কমানোর জন্য ওনাকে যদিও বেল আউট করার কথা বলা হয়েছিল, কিন্তু বেল আউট না করে উনি চেষ্টা করেছিলেন এয়ারক্রাফটটাকে সেফলি কিছু করা যায় কি না আর কি, বাট সেটা উনি প্রাণপণ চেষ্টা করে পারেননি। তো এটাকে আমরা দুর্ঘটনা বলেই বলতে হবে, এটা তো কাউকে দোষারোপ করে বা কিছু করে করা যাবে না। বাট হ্যাঁ, স্বাভাবিকভাবে যখন একটা দুর্ঘটনা ঘটে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন উঠবেই। যারা বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এগুলো দেখছে, যারা সহ্য করতে পারতেছে না, তাদের মধ্যে তো একটা চাপা ক্ষোভ, কেন এটা হলো, বা আমাদের ক্ষেত্রে এটা না হলে কি হতো না। আসলে হয় কি, এই এয়ারক্রাফটগুলো যেটা আমরা হারিয়েছি আজকে, P7 এয়ারক্রাফট, এই P7 এয়ারক্রাফট চাইনিজ মডেলের একটা এয়ারক্রাফট। এটা খুব যে বেশি দিনের বয়স হয়েছিল তা না, এটা 2013 সালে এই এয়ারক্রাফটগুলো ইন্ডাক্ট করা হয়েছিল বাংলাদেশের এয়ারফোর্সের ফ্লিটে। এবং সেই তুলনায় 12 বছর 14 বছর কিন্তু একটা এয়ারক্রাফটের লাইফ খুব একটা বেশি না। কিন্তু এই এয়ারক্রাফটের একটা মানে তার সেফটি রেকর্ড, তারপরে তার নানা রকম যে মেকানিক্যাল এবং টেকনিক্যাল যেসব নো হাউ, সেগুলো কিন্তু আস্তে আস্তে এরই মধ্যে বদলে গেছে। অনেক দেশে ফেজ আউট করে ফেলেছে, অনেক দেশে এই এয়ারক্রাফট ফেজ আউট করে ফেলেছে, এবং দু একটা দেশ এখনও হয়তো ব্যবহার করছে। বাট এটার অ্যাক্সিডেন্ট রেটও কিন্তু বেশ হাই, এবং এটার সেফটি স্ট্যান্ডার্ড কিন্তু বিলো অ্যাভারেজ। হ্যাঁ, সো কাজে এটা আমরা যদি বলি, আমরা যদি এটা বিশ্লেষণ করি, এটা আমাদের বলতেই হবে যে এই এয়ারক্রাফটটা হয়তো আমাদের সেফটি স্ট্যান্ডার্ডের দিক থেকে আমাদের মানসম্পন্ন ছিল না আর কি। দেন এগেন এটা তো চলছিল, এবং এরকম এয়ারক্রাফট আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং সেই দুটো অ্যাক্সিডেন্ট এই এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কী ধরনের মেজার বিমান বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে আমরা জানি না, বা এটার ব্যাপারে কোনো নেওয়া হচ্ছে, উদ্যোগ নেওয়া হচ্ছে কি না, বা এটাকে ফেজ আউট করে কোনো পরিকল্পনা আদৌ বিমান বাহিনী ছিল কি না সেটা আমাদের জানা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের ঘটনা আমাদেরকে সত্যিকার অর্থেই মর্মাহত করেছে, শোকাবহত করেছে। মানে এটা আমরা নেওয়ার মতো ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি আর কি। সো এই এয়ারক্রাফটগুলো ব্যাপারে প্রশ্ন যেটা উঠেছে সেটা একদম যে অমূলক সেটা না, এটা যথেষ্ট ভিত্তি আছে। এসব জেনেও আমরা কোনো ব্যবস্থা নেইনি কেন? এটা তো আসলেই ইসের ব্যাপার, এটা যেহেতু এয়ারফোর্সের ব্যাপার, সেটা তারা সিদ্ধান্ত নিয়ে থাকে, এবং তাদের এয়ারফোর্সে আমরা জানি আমাদের অত্যন্ত চৌকস বৈমানিকরা আছেন, আমাদের ট্রেনার, এয়ারফোর্সের যারা ট্রেনার তারা অত্যন্ত চৌকস, এবং আমাদের এখানকার বৈমানিকরা বিভিন্ন দেশ শান্তি মিশনে যে তারা মিশন পরিচালনা করছেন, এয়ারক্রাফট পরিচালনা করছেন। তো আমাদের যোগ্যতার দিক থেকে বা আমাদের দিক থেকে
কোনো রকম ঘাটতি ছিল বলে আছে বলে মনে করি না। বাট এইটা তো এয়ারক্রাফট নেওয়া এগুলো অনেকটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার আছে। তারপরে এটা ডিফেন্স যারা বাহিনীর তাদের যারা চিফ আছেন তাদের সিদ্ধান্তের ব্যাপার আছে। তো সব মিলিয়ে এটাকে আমার মনে হয় এতদিন যদি নাও করা হয়ে থাকে, এখন সময় এসছে এটা চিন্তা করা যে এটা কি, এবং এগুলো যদি আমরা, এটা তো অনেক টাকা বিনিময়ে এয়ারক্রাফটগুলোকে আনা হয়েছিল আর কি। তো এটা এতগুলো টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে, সেই টাকাগুলোকে কিভাবে আমরা মূল্যায়ন করব বা সেটা কিভাবে হবে সেটা আসলে এটা মূল্যায়ন করা দরকার আর কি। এটা কিন্তু এই এয়ারপোর্টের এখনকার আমাদের যে কিটা যে কোনো ঘটনা ঘটলে, দুর্ঘটনা ঘটলে, রানা প্লাজায় আমরা দেখেছি, কিন্তু এখানে গতকাল যেটা মানে এই সন্ধ্যা বিকালে দেখলাম, এইভাবে কি আমরা ম্যানেজ করতে পারবো? ক্রাইসিস ম্যানেজমেন্ট এইভাবে না, আসলেই না। আসলে আমরা অত্যন্ত আমাদের ডিজাস্টার প্রিপেয়ারনেস যেটা, সেটা আমার বেশ ঘাটতি আমরা দেখেছি আজকে। আমরা দেখেছি যে যেসব ছেলে মেয়েরা বার্নড হয়েছে, অর্ধেক বার্ন হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কাপড় চোপড় পুড়ে গেছে, মাথার চুল পুড়ে গেছে, সেসব বাচ্চাদেরকে কেউ দেখার কেউ নেই। আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু তারা উদ্ভ্রান্তর মতো ছোটাছুটি করতেছে। এইটা তো কর্ম হতে পারে না। এটা তো মানে একটা যারা হচ্ছে, যারা এখানকার এফেক্টেড পার্সন আছে, বাচ্চারা আছে, সাথে সাথে তাদেরকে ওখান থেকে নিয়ে এনাফ লোকবল থাকা উচিত ছিল, তাদেরকে অ্যাম্বুলেন্সে নিয়ে বা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা, সেখানে কিছু ফার্স্ট এডের ব্যবস্থা, কিছু সাথে সাথে কিছু ডাক্তার ওখানে থাকা উচিত ছিল, ওখানে ক্যাম্প করা উচিত ছিল, মেডিকেল ক্যাম্প করা যেতে পারতো। সেগুলো কিন্তু কিছু দেখিনি, কেন ওখান থেকে বার্ন রুগী কিন্তু যত তাড়াতাড়ি সেবা দেওয়া যাবে তত তাড়াতাড়ি তার সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে আমরা দেখেছি যে দিয়াবাড়ি থেকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে নিয়ে যেতেই তো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়, এবং তখন কিন্তু একটা ব্যস্ততম সময়, শহরের রাস্তায় ট্রাফিক থাকে, অনেক বেশি ট্রাফিক থাকে, সেই ট্রাফিক ভেদ করে বার্ন ইউনিটে পৌঁছতেও তো অনেক সময় লেগে গেছে। সো কাজে এই যে বাচ্চাগুলোকে দগ্ধ হয়েছে, তারা যেতে এত দূর রাস্তা যেতে যে তাদের তো আরও প্রাণান্তকর অবস্থা হয়েছে আর কি। সো কাজে এখানে আমার মনে হয় অনেক সবাই চেষ্টা করেছে, যার যার পার্সপেক্টিভ থেকে। আমরা সেনাবাহিনীকে দেখেছি, মিডিয়া দেখেছি, র্যাব দেখেছি, পুলিশ দেখেছি, তারপরে ফায়ার ব্রিগেডের লোকজন দেখেছি, সর্বোপরি জনগণও ছিল সেখানে। সবাই উৎসাহ নিয়ে তারা গেছে, তারা করতে গেছে, সব সমবেদনা জানিয়েছে। বাট এই জনগণের এই যে সম্পৃক্ততা, এটাও কিন্তু অনেক সময় এই ধরনের পরিস্থিতিকে আরও ভোলাটাইল করে তোলে। বিকজ এই আমরা দেখেছি গাড়ি অ্যাম্বুলেন্স নিতে কষ্ট হয়েছে, রাস্তা জায়গা করে দিতে পারেনি, করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে সমস্যা হচ্ছে, পানি নিয়ে যেতে সমস্যা হয়েছে। সো এই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে আরও সচেতন হতে হবে। সেই আপনি যেটা রানা প্লাজার কথা বলেন, ওখানে সেই কিন্তু জনগণের মানে উৎসুক জনগণের যে ভিড়, সেটা ভেদ করাটা অনেক কষ্টসাধ্য ছিল। আজকেও তো আমরা সেই রকম দেখেছি। সো কাজে এইরকম পরিস্থিতিতে কিন্তু মোকাবেলার জন্য আমাদের যে ধরনের প্রিপেয়ারনেস থাকা দরকার, একটা সেন্ট্রাল কমান্ড থাকা দরকার। এটা আমাদের, আমি মনে করি সিভিল এভিয়েশন অথরিটি, আমাদের বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, তাদের কিন্তু এটা ডিজাস্টার প্রিপেয়ারনেস একটা কমিটি থাকা উচিত। তারা এখানে সরব ভূমিকা রাখা উচিত ছিল। আমরা কিন্তু সিভিল এভিয়েশনের কোনো রকম ভূমিকা এখানে আজকে এই অনুষ্ঠানে দেখিনি, এই ঘটনার পরপরই দেখিনি আর কি। সো কাজেই এই জায়গাগুলো আমাদের প্রিপেয়ারনেস আরও বাড়াতে হবে। আমরা আজকে একটা ফাইটার প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে এত দুর্ঘটনা হচ্ছে। আমরা ধরে নিই, যদি আল্লাহ না করুক কখনো যদি একটা প্যাসেঞ্জার প্লেন দুর্ঘটনা হয়, একটা প্যাসেঞ্জার প্লেনে 350-400 প্যাসেঞ্জার থাকে, 400 প্যাসেঞ্জার প্লাস গ্রাউন্ডে যেগুলোর উপরে এটা পতিত হবে, সেই জনবল, এই সব মিলে যদি কয়েক হাজার লোক যদি এফেক্টেড হয়, সেটাকে আমরা সামাল দেবো কীভাবে? আমাদের কি এখানে হাসপাতালে সেই সবগুলো হাসপাতাল মিলে কি সেই আমাদের ক্যাপাসিটি আছে? আমাদের বার্ন ইউনিটে কি সেই ক্যাপাসিটি আছে? বা অন্য আশেপাশে কোনো হাসপাতালগুলো কতটুকু আমাদের সেই দিতে পারবে আর কি? সো কাজে এটা একটা বড় প্রশ্ন। কিন্তু মানে আমরা যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশেই কিন্তু বড় হসপিটাল থাকে, মাল্টিপারপাস হসপিটাল থাকে, সেখানে সব ধরনের ব্যবস্থাপনা থাকবে, যেখানে যদি কোনো রকম দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনা অ্যাভয়েড করার জন্যে বা সেই দুর্ঘটনাকে ফেস করার জন্যে উপযুক্ত ডাক্তার এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম থাকতে হবে। বাট আমাদের কিন্তু এখানে সব কিছুই এই ঢাকা মেডিকেল কলেজ ভিত্তিক বা আরও একটা হাসপাতাল ভিত্তিক। এইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শহরের মাঝখানে একটা এয়ারপোর্ট,
এটা তো আর একটা মতে ভাই খুবই আশ্চর্যজনক ব্যাপার। আমরা জানি যে এই কুর্মিটোলা এয়ারপোর্ট এটা 1964 সালে পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানী হিসাবে যখন ছিল, তখন তেজগাঁ এয়ারপোর্টটা শহরের মধ্যে হওয়াতে তারা চিন্তা করলো যে না শহরের বাইরে নিয়ে যাবে, এবং কুর্মিটোলা তখন শহরের বাইরে ছিল, ওইদিকে কোনো বসতি ছিল না। তো সেই এয়ারপোর্টটা আমরা স্বাধীনতার পরে আমরা 81 সালে সেই এয়ারপোর্টটা আবার নতুন করে তৈরি করে সেটাকে আমরা রেডি করলাম অপারেশনের জন্য। কিন্তু সেই 81 সাল থেকে এয়ারপোর্টে ইউজ হচ্ছে, এটা আস্তে আস্তে যখন যেটা প্রয়োজন হচ্ছে ততটুকু বাড়ানো হচ্ছে আস্তে আস্তে। এই যে ইন্টিগ্রেটেড যে একটা সিস্টেমের মধ্যে যে একটা এয়ারপোর্টকে তৈরি করা, সেটাতে এটা করা হয়নি। এটা ছোট থেকে আস্তে আস্তে এখানে একটু বেড়েছে, এখানে একটু বেড়েছে, ওখানে বেড়েছে, এই করে করে এটাকে এয়ারপোর্টটাকে আমরা সামাল দিয়ে নিয়ে এসেছি। কিন্তু এই সামাল দেওয়াটা তো, এবং সাথে সাথে কিন্তু কত পরিমাণ বসতি বেড়ে গেছে আশেপাশে। উত্তরা এখন হাইলি ডেন্সলি পপুলেটেড একটা এরিয়া, ওইদিকে সাভার, ওইদিকে আশুলিয়া, ওইদিকে গাজীপুর, প্রত্যেকটা এক একটা সিটি ইটসেলফ আর কি। তো এই সিটির মধ্যে একটা এয়ারপোর্ট এরকমভাবে রাখা, এটা কিন্তু, এবং এই এয়ারপোর্টের যাতায়াতের একটাই মতো অ্যাপ্রোচ রোড। এই একটা রাস্তা যদি কোনো কারণে বন্ধ থাকে, যাতায়াত এয়ারপোর্টে বন্ধ হয়ে যায়। আমরা দেখেছি ইস্তেমার সময় রাস্তা বন্ধ থাকে, যে কোনো এই তো কয়েকদিন আগে শ্রমিকরা বন্ধ করে দিল, শ্রমিকরা বন্ধ করে, স্টুডেন্টরা বন্ধ করে, যার যখন ইচ্ছা হয় বন্ধ করে দেয়। তো এইটা যদি হয় তাহলে প্যাসেঞ্জাররা যাবে কি করে, আর যদি কোনো দুর্ঘটনা হয় সেগুলোকে অ্যাড্রেস করা যাবে কি করে? কিন্তু এত টাকা খরচ করে থার্ড টার্মিনাল কেন বানানো হয়? এইটা আসলেই কিন্তু মানে বোধগম্য না। এই থার্ড টার্মিনালটা কিন্তু এখানে বানানোর কোনোই প্রয়োজন ছিল না, কেননা এখন আমাদের দরকার এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরটা রিলোকেট করে নেওয়া যায় ঢাকার বাইরে একটা জায়গায়, এমন জায়গায় করা উচিত যেখানে মাল্টি মডাল ট্রান্সপোর্ট সিস্টেম থাকবে, যাতে করে শহর থেকে ট্রাম, বাস সব রুটে যাতে মানুষ যাতায়াত করতে পারে, এবং ওইটা এয়ারো সিটি হিসাবে ওইটাকে ঘোষণা করতে হবে। সেখানে হসপিটাল থাকবে, হোটেল থাকবে, কার্গো ভিলেজ থাকবে, সব ধরনের ট্রেনিং ফ্যাসিলিটি থাকবে, সব ধরনের ফ্যাসিলিটি সম্বলিত একটা এয়ারো সিটি করতে হবে। তা না হলে কিন্তু এয়ারপোর্ট শুধু একটা এয়ারপোর্ট করে রাখলাম, একটা টার্মিনাল করে রাখলাম, অন্য সুযোগ সুবিধা বাড়ালাম না, তাহলে কিন্তু এটা কোনো সুফল আমাদেরকে দেবে না। আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ যদি দেখি, আমরা থাইল্যান্ডে আগে ছিল ডংমিয়ং এয়ারপোর্ট ছিল, সেটা সুবর্ণভূমি চলে গেল। তারপরে আপনার কুয়ালালামপুর দেখেন, সিঙ্গাপুর দেখেন, হংকং দেখেন, প্রত্যেকটা, ইভেন জাপানে যদি দেখি আমরা নারিতা এয়ারপোর্ট, নারিতা 1981 সালে এই নারিতা এয়ারপোর্ট যখন হয়েছিল, আমার মনে আছে সেই সময় নারিতা জাপানের অনেক কৃষকরা এটা প্রতিবাদ করেছিল, কৃষির জমি নষ্ট হবে বলে, বা সেটাকে উপেক্ষা করেই কিন্তু করেছে। যে কোনো এই ধরনের বড় ইনফ্রাস্ট্রাকচার করতে গেলেই কিন্তু কিছু এগ্রিকালচারাল ল্যান্ড বা কিছু লোক এফেক্টেড হয়, সেটাকে মাথায় রেখেই কিন্তু এই ধরনের প্রকল্প হাতে নিতে হয়। আর এয়ারপোর্ট কিন্তু একটা ফিউচারিস্টিক প্রজেক্ট, এটা আজকের জন্য আপনি প্ল্যান করে আজকে পাবেন না, কিন্তু এটা আজকে যদি প্ল্যান করেন, এটা আজ থেকে 10 বছর 15 বছর পরে এর সুফলটা আপনি পেতে পারবেন আর কি। তো আমরা এখনও প্ল্যান করছি না। আমাদের একটা এখানে আমরা জানি একটা ফোরকাস্ট, আমরা আয়াটা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি, তারা একটা ফোরকাস্ট করেছে যে এখন ঢাকা এয়ারপোর্টের ধারণ ক্ষমতা হলো 12.5 মিলিয়ন বছরে। তো এই 12.5 মিলিয়ন প্যাসেঞ্জার আগামী 10 বছরে 25 মিলিয়ন প্যাসেঞ্জার উন্নীত হবে, মোর দেন ডাবল হবে, 25-এর থেকে বেশি হবে এটা, প্লাস কার্গো ক্যাপাসিটিও কিন্তু ডাবলের বেশি হবে। তো এই যে আমাদের এই যে বাড়তি এই যে এটা আমরা এখন 12.5 মিলিয়ন হ্যান্ডেল করতে কিন্তু আমরা ঢাকা এয়ারপোর্ট হিমশিম খাচ্ছি। এয়ারপোর্টের রাস্তার বিভিন্ন জ্যামের কারণে প্যাসেঞ্জার এয়ারপোর্টে ঠিকমতো পৌঁছাতে পারছে না, নানা রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, ইস্তেমার সময় আমরা প্যাসেঞ্জাররা যেতে পারি। হ্যাঁ, তো এই সবগুলোকে চিন্তায় রেখে আমাদেরকে উচিত এখনই পরিকল্পনায় আনা যে কিভাবে আমরা একটা দ্রুততার সাথে একটা আমাদের রিলোকেট করে এই এয়ারপোর্টটা কুর্মিটোলার থেকে এটা শহরের বাইরে নিয়ে যাওয়া যায়। সেই ক্ষেত্রে কিন্তু এটা শুধুমাত্র যে প্যাসেঞ্জার কমফোর্ট হবে বা এয়ারলাইন্স কমফোর্ট হবে তা না, এটা আমাদের এই উত্তরা এলাকায় যেসব লোক বাস করে, এই যে এয়ারক্রাফট থেকে তো কার্বন এমিশন হয়, এই কার্বন এমিশনটা কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য হানিকর। হ্যাঁ, এবং এই যে উত্তরা বা ওই এলাকার বাসিন্দারা এই যে কার্বন ইনহেল করছে, এটা তো তাদের স্বাস্থ্যগত ঝুঁকির কারণ হচ্ছে। আপনি দেখবেন, আপনি লন্ডন বা অস্ট্রেলিয়াতে আপনার রাত্রে কিন্তু কোনো ফ্লাইট ল্যান্ড করতে দেয় না, রাত 12টার পরে কোনো ফ্লাইট, 12টা থেকে 6টা পর্যন্ত কোনো ফ্লাইট লন্ডন এয়ারপোর্টে হিথ্রোতে ল্যান্ড করতে পারে না। সিডনি তো সে একই নিয়ম আর কি।
বিকজ ওখানে মানুষের হেলথটাকে তারা করে, মানুষের রাত্রে ঘুমটা যাতে নষ্ট না হয়, মানুষের এটাকে চিন্তা করে, তারা জনগণের স্বচ্ছতা চিন্তা করে। বাট আমাদের এখানে যে এই শহরের মাঝখানে এখানে প্রতিনিয়ত 24 ঘন্টা প্লেন ওঠানামা করছে, এটা আমাদের জন্য যে কত বড় ক্ষতি সৃষ্টি করছে আমরা কিন্তু সেটা ভাবি না কখনো। আমরা বর্তমান নিয়ে চিন্তা করি, কিন্তু ভবিষ্যৎকে কখনো আমরা সামনে আনি না। বর্তমান ভবিষ্যৎ, কিন্তু ভবিষ্যতেই বা আমরা কী চিন্তা করছি না, আসলেই করছি না। ভবিষ্যৎ চিন্তা করলে তো ভালো ছিল, তাহলে ভবিষ্যতের কোনো পরিকল্পনা তো নেই। কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত শুনিনি। এবং এটা আমরা এই দেখেন থার্ড টার্মিনাল একটা শুনেছিলাম আমরা, কোভিডের মধ্যে শুনলাম যে থার্ড টার্মিনালের কাজ কিন্তু পূর্ণ গতিতে চলেছে, এটা কিন্তু কখনো বন্ধ হয়নি। কিন্তু সেই থার্ড টার্মিনালে এখন গত বছর উদ্বোধন হওয়ার কথা ছিল, সেটা হয়নি। এই বছরও হওয়ার কথা, সেটাও কবে হবে জানি না। বলে যাচ্ছি আমরা 99.18% হয়ে গেছে, আর একটু সামান্য বাকি। একটু সামান্য যে কতদিনে এটা সম্পন্ন হবে, কবে যে একটা এয়ারপোর্ট এটাকে টার্মিনালটার সুফল ভোগ করবে মানুষ, এটা এখনো কিন্তু মানে অজানা রয়ে গেছে আমাদের। আচ্ছা, এমনিতে ওভারঅল এভিয়েশন সিস্টেমটা বাংলাদেশের, আপনি তো এভিয়েশনের সাথে দীর্ঘদিন জড়িত, আপনি তো জানেন সবই, আমাদের ঘাটতিটা কোথায়? আমাদের ঘাটতি হলো আমাদের প্ল্যানিংয়ের অভাব, সাস্টেনেবল প্ল্যানিং নাই আমাদের এখানে কোনো। আর এটা আমাদের সবসময় স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসাবে আমাদেরকে করা হয়। আমাদের এখানে যারা এই সিভিল এভিয়েশন যারা চালাচ্ছেন তাদেরকে একটা নির্দিষ্ট সময় 1 বছর 2 বছর 3 বছরের জন্য তাদেরকে বাহিনী থেকে এনে তাদেরকে এখানে দেওয়া হচ্ছে, আবার 2 বছর পরে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি বিমানের কথা চিন্তা করেন, বিমান দেখেন আজকে 55 বছর বিমানের বয়স হয়ে গেল, 54-55। বিমানের এখনও এয়ারক্রাফট সংকট রয়ে গেছে, এখনও বিমান সেই কাঙ্ক্ষিতভাবে পৌঁছাতে পারেনি। একটা নারীতে ফ্লাইট শুরু করে সেই ফ্লাইট বন্ধ করে দিতে হলো। হ্যাঁ, ম্যানচেস্টারের মধ্যে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। আবার এখন শুনছি যে তাদের এয়ারক্রাফটের ফ্লিটের মধ্যে প্রায় 6-7টা এয়ারক্রাফট এখন গ্রাউন্ডেড হয়ে আছে, যার ফলে তারা ঠিকমতো সার্ভিস দিতে পারছে না। সো কাজে এখানে আমি মনে করি সরকারের, রাজনৈতিক সরকার যখনই থেকেছে তখনই আমাদের এখানে এয়ারক্রাফট কেনার ব্যাপারে সবসময় সিদ্ধান্ত নিয়েছে সরকারের পক্ষ থেকে। বিমানকে কখনো এয়ারক্রাফট কেনার জন্য যে ফ্লিট প্ল্যানিং কমিটি থাকা দরকার বিমানে, সেই ফ্লিট প্ল্যানিং কমিটি যে একটা সিদ্ধান্ত নিয়ে প্লেনগুলো কিনবে, সেরকম কিন্তু সুযোগ বিমান কখনোই পায় না। যার ফলশ্রুতিতে একবারই 2007-8 সালে যখন বোয়িংয়ের থেকে এয়ারক্রাফট কেনা হয়েছিল 110টা এয়ারক্রাফট, তখনই একমাত্র বিমানের প্রপার করে সিলেকশন করে রুট ফ্লিট প্ল্যানিং কমিটি করে রুট অ্যানালাইসিস করে করা হয়েছিল। বাট এছাড়া যতবারই আমরা দেখেছি এটা আইদার রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তারাই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে কি প্লেন কেনা হবে, কোথা থেকে কেনা হবে, এটা প্রয়োজন আছে কি না আছে, এইগুলো বিচার বিশ্লেষণ করা হয় না, চাপিয়ে দেওয়া হয় বিমানের না। কিন্তু বিদেশি ম্যানেজমেন্ট না দেখে আপনি কিভাবে আপনি জানবেনই বা কীভাবে? কারণ আমাদের এখানে তো এই ধরনের কোনো ইনস্টিটিউটও নেই। না, বিদেশি আনলেই যে ভালো হবে তা না। মধ্যে কিন্তু আমরা দেখেছি বিমানের জন্য 2জন বিদেশি ম্যানেজিং ডিরেক্টর আনা হলো অনেক পয়সা খরচ করে। কিন্তু মুশকিল হলে কি, এই যে যাদেরকে আপনি নিয়োগ দিবেন তাদেরকে যারা করবে, তাদেরকে যে ইন্টারভিউ করবে, তাদের কাছ থেকে যে কাজ আদায় করবে, এরা তো আমাদের এই যারা এই ব্যাপারে দক্ষতা নাই তাদেরকে দিয়েই করা হচ্ছে। বিমান বোর্ডে কয়জন দক্ষ, মানে বিমান সম্বন্ধে, বিমান পরিচালনা বা কমার্শিয়াল এয়ারলাইন অপারেশনের ব্যাপারে কয়জনের সেই আছে, যার ফলে একটা জিনিস তো আপনাকে, এটা তো মানে হাইলি কমার্শিয়াল একটা বিষয়। হ্যাঁ, এবং আপনি এখানে বিমানে যারা কাজ করছেন বা আমরা কাদের সাথে কম্পিট করছি, এখানে সব মেগা ক্যারিয়ার অপারেট করছে। আজকে এমিরেটস বলেন, কাতার বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্স বলেন, প্রত্যেকটাই কিন্তু মেগা ক্যারিয়ার্স। তাদের সাথে কম্পিট করতে গেলে আপনার তো সক্ষমতা সেরকম হতে হবে, তাছাড়া তো আপনি কম্পিট করতে পারবেন না। হ্যাঁ, তো আমরা তো সেই সক্ষমতা আমরা অর্জন করছি না, করার চেষ্টাও করছি না। আমরা যারা এভিয়েশন নিয়ে চিন্তা করে বা এভিয়েশন যাদেরকে দিয়ে এগিয়ে যেতে পারে, সেরকম লোকজন নিয়ে যদি এটাকে করা যেতে পারতো বা একটা সুষ্ঠু পরিকল্পনা করা যেতে পারতো, তাহলে কিন্তু আমার মনে হয় এটা ওই শর্ট টার্ম কোনো দিয়ে পলিসি দিয়ে এই ধরনের ব্যবসা পরিচালনা করা বা এয়ারলাইন ইন্ডাস্ট্রি চালনা করা আমার মনে হয় কষ্টসাধ্য ব্যাপার। কয়েক বছর আগে তো এই জন্য একটা ডিমান্ড উঠেছিল যে আসলে লিজ দিয়ে দেওয়া হোক, এইটা এই অবস্থায়, কারণ এটা তো সমাধান না।
না, লিজ দেওয়ার সমাধান না এটা ডেফিনেটলি, বাট এটা আজকে দেখেন আপনি ভারতে যেটা হয়েছে, এয়ার ইন্ডিয়া কিন্তু টাটা গ্রুপ কিনে নিয়েছে এবং টাটা ইজ ব্যাকড বাই সিঙ্গাপুর এয়ারলাইন্স। রিসেন্ট যে দুর্ঘটনাটা হয়েছে এটা তো ইটস এ ভেরি মানে আনফর্চুনেট ব্যাপার, বাট এয়ার ইন্ডিয়া কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সের কিন্তু ইনফ্লুয়েন্সে বেশ ভালো করছিল, তারা অনেক দূর এগিয়ে গিয়েছিল এবং তারা নতুন নতুন এয়ারক্রাফট অর্ডার দিয়েছে, নতুন নতুন রুট এক্সপ্যানশনে যাচ্ছিল, তাদের পরিকল্পনা কিন্তু বেশ এগিয়ে গিয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি এই অ্যাক্সিডেন্টে তাদেরকে পিছিয়ে দিয়েছে অনেকটা, বাট আই এম প্রিটি শিওর যে তারা এগিয়ে যাবে আর কি, বিকজ তাদের যে পুরনো এয়ারক্রাফট এবং প্রতি সপ্তাহে প্রতিদিনই একটা করে, হ্যাঁ এয়ারক্রাফটগুলো পুরনো ছিল, বাট তারা দে আর প্ল্যানিং, তারা কিন্তু অনেক কয়েকশো এয়ারক্রাফট নতুন এয়ারক্রাফট অর্ডার দিয়েছে আর কি, বা তারা ইন পাইপলাইনে আছে। এই এয়ারক্রাফটগুলো চলে আসছে, নতুন নতুন এয়ারক্রাফট বেশ কিছু অলরেডি এসেছে, আরও আসার পাইপলাইনে আছে আর কি। এগুলো এসে গেলে আরেকটু সুসংগঠিত হতে পারলে এয়ারলাইনটাও কিন্তু এই অঞ্চলে ভালোই করতে পারবে। বাট আমাদেরও কিন্তু সুযোগ আছে। আমাদের বাংলাদেশ বিমানের একটা সবচেয়ে বড় অ্যাসেট হলো আমাদের এথনিক প্যাসেঞ্জার বেজ। আমাদের যে বিমানে যে প্যাসেঞ্জার যায় তার 60% 70% তো দেশি প্যাসেঞ্জার। আজকে আপনি মনে করেন যে সিঙ্গাপুর বা আপনার দুবাই, ওদের তো নিজস্ব কোনো প্যাসেঞ্জার নাই, ওরা তো আমাদের দেশ থেকে প্যাসেঞ্জার নিয়ে তাদের দেশ দিয়ে উপর দিয়ে তারা নিয়ে যাচ্ছে, বাট আমাদের তো নিজস্ব প্যাসেঞ্জার আছে এবং আমাদের একটা বড় প্যাসেঞ্জার বেজ এনআরবিস যারা বিদেশে আজকে মিডল ইস্ট বলেন বা ইউরোপ বলেন, আমেরিকা বলেন, ইভেন ফার ইস্টে জাপান, কোরিয়া, এইসব জায়গায় কিন্তু এখন প্রচুর বাংলাদেশি কমিউনিটি আছে। এদেরকে এই আমরা যদি বাংলাদেশি প্যাসেঞ্জার বেসটাকেই যদি টার্গেট করতে পারি তাহলে কিন্তু আমাদের সারা বছর প্যাসেঞ্জারের অভাব হবে না। হ্যাঁ, কিন্তু আমরা তো সেটা বাংলাদেশি প্যাসেঞ্জারদেরকেও আকৃষ্ট করতে পারছি না। তাদেরকে আমরা সার্ভিস দিয়ে বা ফেয়ারের সুযোগ সুবিধা দিয়ে বা অন্যান্য আর যেসব আছে, বিদেশি এয়ারলাইনে যেভাবে করে প্যাসেঞ্জারদেরকে আকর্ষণ করে, সেই আকর্ষণটা আমরা সৃষ্টি করতে পারছি না, যার জন্যই কিন্তু আমরা বিমানের দেখছি যে আগাতে পারছে না। বিকজ এমন সময় ছিল বিমানে তো পুরনো এয়ারক্রাফট ছিল, যখন DC-10 বা যেসব এয়ারক্রাফট ছিল, এখন তো তারা নতুন নতুন এয়ারক্রাফট এসেছিল 2011 সালের পর থেকে, এই 777, ড্রিমলাইনার, 737, প্রায় 16টা নতুন এয়ারক্রাফট বিমানের জন্য নেওয়া হয়েছিল। বাট এটা এনেও কিন্তু বিমান খুব বেশি দিন আগাতে পারেনি, একটা নতুন রুট ওপেন করতে পারেনি, তারা তাদের ক্যাপাসিটি যে বিল্ড আপ করার কথা ছিল সেগুলো হতে পারে নাই। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় সক্ষমতার অভাব আছে, আমাদের আরও পারদর্শী হতে হবে। বিমান কমার্শিয়াল এয়ারলাইনকে কমার্শিয়ালি চালাতে দিতে হবে, এটা মানে অ্যামেচার দিয়ে হবে না। এটা যদি যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আমাদেরকে পিছিয়েই থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ওয়াহিদ ভাই। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।